আসসালামু আলাইকুম। আমার মূলত এখানে জিনিসটা হচ্ছে যে এই যে ক্লাস যেগুলো আমি করব আজকে আপনাদের সাথে, এই ক্লাসগুলো হচ্ছে আমার এটা নতুন একটা চ্যানেল খুলছি আমি ইউটিউবে, সম্পূর্ণ নতুন চ্যানেল। এর আগে আমি কখনো এরকম ক্লাস করি নাই, অনলাইনে এরকম ক্লাস করাই নাই। অফলাইনে হচ্ছে করাচ্ছি, বাট অনলাইনে করাই নাই। তো এটা আমার ফার্স্ট একটা অভিজ্ঞতা। সো আজকে থেকে আমার এই যে চ্যানেলটা, নতুন চ্যানেল, এটা পিএম এডুকেশন, এই চ্যানেলে আমি ডেইলি ক্লাস ছাড়বো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রশ্ন হচ্ছে যে কীরকম ক্লাস আমি এখানে ছাড়বো। তো ওগুলা নিয়ে আমি কথা বলি। তার আগে হচ্ছে যে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে আল মাহাদিন হাসান। আমি ফিজিক্স ডিপার্টমেন্টে অনার্স করতেছি, হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। তো আচ্ছা, এখন হচ্ছে যে কথা হচ্ছে, মেন কথা যেটা, সেটা হচ্ছে যে কী রকম ক্লাস করাবো। তো এখানে যে ক্লাস করাবো সেই ক্লাসগুলো নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার যে টার্গেটটা এই চ্যানেলের, সেই টার্গেটটা হচ্ছে যে অনার্সের যে সাবজেক্টগুলা, অর্থাৎ ফিজিক্স ডিপার্টমেন্ট, কারণ আমি তো ফিজিক্স, আমি তো অন্য ডিপার্টমেন্টে পড়াতে পারবো না, ফিজিক্সের বলে পড়াতে হবে আমাকে। তো ফিজিক্স ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে, মেজর প্লাস নন মেজর, তো আমার টার্গেট হচ্ছে, ফোকাস হচ্ছে যে এই সাবজেক্টগুলো নিয়ে ভিডিও তৈরি করা। কারণ হচ্ছে যে অনার্সে যারা পড়ালেখা করে তারা দেখবেন যে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আর কি, প্রাইভেট বা পাবলিকগুলো আলাদা, ন্যাশনাল যারা পড়ালেখা করে তারা কি করে, আপনার জব করে। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার পাশাপাশি অনেকে আছে জব করে। তো জব করার কারণে হয়তোবা তারা ঠিকমতো ক্লাস করতে পারে না বা করে না, যেটাই হোক। আর একটা হচ্ছে যে কিছু কিছু ভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি আছে যে ওখানে ক্লাস হয় না, স্যাররা ক্লাস করে না, যার কারণে স্টুডেন্টরা ক্লাস করতে পারে না, বুঝতে পারে না কিছু। তো তাদের উদ্দেশ্যে আমি এই উদ্যোগটা নিলাম আর কি, যে যদি কিছু ক্লাস করে যদি কোনো একটা কিছু যদি সবার জন্য উপকার করতে পারি, সবার উপকারে যদি এই ক্লাসগুলো আসে, তাহলে আমার কাছেও খুব ভালো লাগবে। এই কারণে মূলত এই চ্যানেলটা খোলা। আমি মূলত টার্গেট হচ্ছে যে এই অনার্সের যে সাবজেক্টগুলো আছে, মেজর, এগুলা করাবো, দেন হচ্ছে নর্মালগুলো করাবো। এবং এই যে মেজর যে সাবজেক্টগুলা, এগুলা A to Z, ক, খ, গ, আমাদের 3টা বিভাগ প্রশ্নে আসে, এক্সামে আসে, পরীক্ষাতে আসে। তো এগুলা মূলত এগুলা ক, খ, গ সব আমি A to Z সব আমি আপনাদেরকে পড়াবো, বোঝাবো এবং এই চ্যানেলে দিয়ে দিব। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, আপনারা চাইলে যে কোনো সময় এগুলো করতে পারবেন। আর অনার্সে ওরকম বেশি পড়া লাগে না যে আপনার সব করতে হবে, সব একদম A to Z আপনার সবগুলো প্রশ্ন যেগুলো আছে, বইতে আছে, গাইডে আছে, টেস্ট পেপারে আছে, সবগুলো করতে হবে না, এরকম কোনো কথা নাই। আপনি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো করলে আপনার হয়। তো আমার টার্গেট থাকবে যে আমি সবগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে এবং যেগুলা 50% আসার সম্ভাবনা না আসার মানে ওগুলো করাবো। তো এদিক থেকে স্টুডেন্টরা কী করবে, যদি আমার ক্লাসগুলো দেখে, এই জিনিসগুলো পড়ে এবং নোট করে, তাহলে তারা কিন্তু পরীক্ষার সময় ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর আরেকটা হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট আছে যে ক্লাস করে, সব করে, কিন্তু বুঝে না। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন আছে, যেমন আমাদের যে গ বিভাগের যে প্রশ্নগুলো, এগুলো কিছু কিছু প্রশ্ন আছে অনেক কঠিন। আমি চেষ্টা করবো যে এই প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার ভালোভাবে, যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো ভালোভাবে প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার, যাতে তারা সুন্দরভাবে এই জিনিসগুলো বুঝতে পারে। আচ্ছা, গেল একটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে ফার্স্ট ক্লাস, আমার ফার্স্ট ভিডিও মেক করা। তো এই কারণে ভাবছি যে পড়ার আগে কিছু কথা বলি না। আপনারা যদি হঠাৎ করে পড়া শুরু করে দেয়, আপনারা বুঝবেন না যে কী করবো কী না করবো। এই কারণের মধ্যে কথাগুলো বলার। আর আরেকটা হচ্ছে যে এই যে আমি এখন এখানে ক্লাস করতেছি, আর তোমরা হয়তো অনেকে বলবে যে এখনকার যুগে তো যারা অনলাইনে ক্লাস করায় তারা তো বোর্ডে ক্লাস করায়, ডিজিটাল পুরা। হ্যাঁ, আমারও বোর্ড আছে, কিন্তু আমি যে বোর্ডটা আছে ঠিক আছে, বাট অনলাইনে ক্লাস করতে, তো বোর্ডের মধ্যে ক্লাস করতে যে যাবতীয় আরও কিছু জিনিস দরকার, ওগুলো এখন আপাতত আমার কাছে নাই, ঠিক আছে। এর কারণ হচ্ছে যে আমি ওগুলো এখনও কিনি নাই, কারণ আমি দেখতেছি, আমি আগে মানে দেখবো যে আপনাদের কেমন রেসপন্স, যে এই চ্যানেলটার মধ্যে আপনাদের কেমন রেসপন্স আসে, তার উপর ভিত্তি করে মূলত আমি পরবর্তীতে আপনার এই জিনিসটা সেট আপ করবো, বোর্ডেই করাবো।
আগে আপাতত এখন এই খাতার মধ্যে শুরু করি। খাতার মধ্যে দেখেন, বুঝেন, কীরকম লাগে কমেন্ট করবেন। দেন আমি এগুলার পর আমি যখন দেখবো যে না এটা কী হচ্ছে, আস্তে আস্তে ইমপ্রেস হচ্ছে, সবাই ভালোবাসতেছে, সবাই পছন্দ করতেছে আমার পড়া, তখন আমি বোর্ড সব আছে, কিছু জিনিস বাকি আছে ওগুলো কিনে দেন, আমি ওইটা সেট আপ করবো, দেন ওখানে করতে পারবো। ঠিক আছে, ছোটো থেকে শুরু করি। প্রথমে যদি বড়তে চলে যায় তাহলে সমস্যা। এই গেল, আশা করি সমস্ত প্রশ্ন আপনারা বুঝছেন। আর আরেকটা হচ্ছে যে আমি অনার্সের বাইরেদেরকে বলতেছি, আপনারা হয়তো মনে করে কোনো প্রশ্ন যে আমি অনার্সে ফিজিক্সে পড়তেছি, তো আমার এখানে এই ফ্রি ক্লাসগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি ক্লাস আমি যেগুলো দিব। আপনারা হয়তো অনেকে বলবেন যে সম্পূর্ণ ফ্রি ক্লাস করার কারণটা কি? কারণ হচ্ছে আমার এখানে দুইটা লাভ। একটা হচ্ছে যে আমি অনার্স করতেছি ফিজিক্সে, তো আমি যখন আপনাদেরকে এগুলো পড়াবো তাহলে আমার একটা প্র্যাকটিস হবে, তাহলে ভবিষ্যতে আমি এগুলা আরও কী হবে, আমার এগুলো নিয়ে আরও কী হবে, জ্ঞান বাড়বে, এগুলো নিয়ে আমি আরও ভালো কিছু করতে পারবো। যত পড়াবো তত আমার নিজেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। ঠিক আছে, সো এই একটা হচ্ছে লাভ। আরেকটা লাভ হচ্ছে যে আমি যদি এই চ্যানেলটার মধ্যে যখন আপনারা ভিডিও দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, তো এদিক থেকেও আপনারা তো জানেন ইউটিউব থেকে ইনকাম হয়। এখানে তো মিথ্যা বলার আর কোনো কথা নেই, যা সত্যি তাই বলতেছি। তো যদি চ্যানেল ক্লাসগুলো যদি ভালো লাগে, আপনারা যদি বেশি বেশি করে দেখেন, তাহলে এখান থেকে কিছু টাকা আমার আসবে। ঠিক আছে, আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে। তো এই হচ্ছে যত কথা চ্যানেল নিয়ে, আমাকে নিয়ে, পড়া নিয়ে, সবগুলো জিনিস আমি এখানে বললাম। তো এখন পড়াতে আসি। ঠিক আছে, তো আপনাদের যে দেখেন, আপনাদের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স ডিপার্টমেন্টের, তিনটা মেজর সাবজেক্ট। একটা হচ্ছে আপনার তড়িৎ বিদ্যা ও চুম্বকত্ব, আরেকটা হচ্ছে যে জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান, আরেকটা হচ্ছে যে চিরায়ত বলবিদ্যা। আগের ফার্স্ট ইয়ারে ছিল, অনার্স ফার্স্ট ইয়ারে ছিল বলবিদ্যা, আর এখানে হচ্ছে যে চিরায়ত বলবিদ্যা। আচ্ছা, এখন আজকে যে অধ্যায়টা আমি শুরু করবো, অর্থাৎ যে সাবজেক্টটা আমি পড়াবো সেটা হচ্ছে যে তড়িৎ বিদ্যা ও চুম্বকত্ব। ঠিক আছে, তড়িৎ বিদ্যা ও চুম্বকত্ব। আচ্ছা, আমি আগেই বলছিলাম যে আমি ক, খ, গ বিভাগের যত প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই করাবো। তো একটু ক বিভাগ, হ্যাঁ, ক বিভাগের যে প্রশ্নগুলো, অনেকে আছে যে অনেকে এরকম ভিডিও দেয় ইউটিউবে, তারা শুধু যে প্রশ্ন বড়গুলো আছে ওগুলোই করাই। তো আমার প্ল্যান হচ্ছে যে আমি সবগুলোই করাবো, হ্যাঁ, কোনো কিছু বাদ রাখবো না। এ টু জেড অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 1-এর ক, খ, গ, দেন অধ্যায় 2, অধ্যায় 3, এরকম করে যতগুলো অধ্যায় আছে, একটা সাবজেক্টের সবগুলো অধ্যায়ের ভিডিও আমি ক, খ, গ সবগুলো একসাথে করে আমি কি করবো, এখানে আপলোড দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। সো আচ্ছা, এখন হচ্ছে যে তড়িৎ বিদ্যা ও চুম্বকত্বের যে প্রথম যে সাবজেক্টের যে প্রথম অধ্যায়টা, সেটা হচ্ছে যে তড়িৎ চার্জ বা আধান। হ্যাঁ, অধ্যায় 1, তড়িৎ চার্জ বা আধান। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার কথা হচ্ছে যে অনেকে আছে আবার বইও কিনে নেয়, বই নাই অনেকের কাছে, তো তাদেরও সমস্যা হবে না, কারণ আমি প্রশ্নগুলা বুঝাবো, প্লাস বুঝানোর পর সবগুলো করার পর আমি এখানে আমার নোট আছে, ওগুলা দিয়ে দিব। আপনারা দরকার স্ক্রিনশট নিয়ে রাখিয়ে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখলে আপনারা আর বইয়ের দরকার হবে না। এখানে প্রশ্ন আছে, অ্যান্সার আছে, সবকিছু আছে, প্লাস কোন সালে আসছে ওগুলো আছে, দেওয়া আছে। সো যাদের বই নেই তারাও এখানে সমস্যা হবে না যদি আমার ক্লাসগুলো ঠিক মতো করেন। আচ্ছা, তাহলে আমরা আজকে যে অধ্যায়টা করাবো সেটা হচ্ছে যে সাবজেক্টটা আগে দেখি, সাবজেক্টের নামটা লিখি, তড়িৎ বিদ্যা ও চুম্বকত্ব। তড়িৎ বিদ্যা ও চুম্বকত্ব। আচ্ছা, এটা যে প্রথম অধ্যায়টা, ওই অধ্যায়টার নামটা আমি লিখি, অধ্যায় 1। সেটা হচ্ছে যে তড়িৎ চার্জ বা আধান। আচ্ছা, চার্জটা তো আমরা জানি যে চার্জ হচ্ছে ইংলিশ নাম, আর আধানটা হচ্ছে বাংলা নাম। যে চার্জকে তারা বা ইংলিশটা বাংলা করে লিখছে, চার্জের আধান কিন্তু এক। অনেকে আবার আগে যখন আমরা এসএসসিতে ছিলাম তখন বলতো যে চার্জ একটা আধান একটা, না, চার্জও এক আধান এক, দুইটাই কি সেম। একটা হচ্ছে ইংলিশ টার্ম, একটা হচ্ছে বাংলা টার্ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে ক বিভাগ থেকে আমি শুরু করব, তাহলে ক বিভাগ লিখি। আচ্ছা, ক বিভাগের যে প্রথম যে প্রশ্নটা ওইটা আমি করাই।
যে এটা বোর্ডে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013 সালে আসছে, 2009 আসছে, আর একটা হচ্ছে ডিগ্রিতে 2020 আসছে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার যে বিন্দু চার্জ কি, বিন্দু চার্জ কি? 1 নম্বরটা হচ্ছে যে বিন্দু চার্জ কি, ঠিক আছে। আচ্ছা, বিন্দু চার্জ কাকে বলে বা বিন্দু চার্জ কি? আচ্ছা, অ্যান্সার হচ্ছে যে অতি ক্ষুদ্র, আমি আগে লিখি তারপর বুঝাবো। অতি ক্ষুদ্র আকারের চার্জিত বস্তুকে বিন্দু চার্জ বলে। অতি ক্ষুদ্র আকারের চার্জিত বস্তুকে বিন্দু চার্জ বলা হয়। অতি ক্ষুদ্র আকারের চার্জিত বস্তুকে বিন্দু চার্জ বলা হয়। এখন এটা কি বলছে? আচ্ছা, আমরা জানি যে পৃথিবীতে জগতে যত বস্তু আছে সবগুলোর মধ্যে কি আছে? চার্জ আছে, ঠিক আছে। আমরা জানি যে সকল বস্তু চার্জিত বস্তু। পৃথিবীতে জগতে যত বস্তু আছে সকল বস্তু কি বস্তু? চার্জিত বস্তু। আচ্ছা, চার্জ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে যে ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে কি ঋণাত্মক চার্জ। আশা করি এগুলো তো আপনারা জানবেন, কারণ এগুলো ছোটবেলার পড়া। তো পৃথিবীতে জগতে যত বস্তু আছে সবগুলো বস্তুর মধ্যে একই ঋণাত্মক চার্জ বা ধনাত্মক চার্জ বা দুইটাই থাকে, ঠিক আছে। আচ্ছা, চার্জ কিন্তু কখনোই ক্ষয় হয় না বা সৃষ্টি হয় না, চার্জ কিন্তু আদান প্রদান হয়। এটা আশা করি আপনারা সবাই জানেন। তো সেটা পরবর্তীতে একটা প্রশ্ন এখানে আসবে। তো এখানে যে বিন্দু চার্জ কি, অতি ক্ষুদ্র আকারে চার্জিত বস্তুকে বলা হয় বিন্দু চার্জ। আচ্ছা, যদি একটা বস্তু হয়, হ্যাঁ একটা বস্তু, তাহলে এই বস্তুটার মধ্যে কি আছে? চার্জ আছে। এটা হচ্ছে একটা কি চার্জিত বস্তু। এখন যদি বলি যে একটা বিন্দু, ঠিক আছে, বিন্দু আমরা যদি একটা অবস্থান আর বিন্দু হিসাব করি, অবস্থানটা সবসময় বড় হয় আর বিন্দুটা কি হয়? ছোট হয়, ঠিক আছে। বিন্দুটাকে মূলত ছোট ধরা হয়। এই কারণে বলছে যে অতি ক্ষুদ্র আকারে, বিন্দুটা যদি ছোট, তাহলে এই কারণে বলছে যে অতি ক্ষুদ্র আকারে চার্জিত বস্তুকে বিন্দু চার্জ বলা হয়। তাহলে অতি ক্ষুদ্র আকারে যে চার্জিত বস্তুটা, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে কি? অতি ক্ষুদ্র। তাহলে এই ক্ষুদ্র বস্তুর মধ্যে যে চার্জ আছে, ঠিক আছে, যে বিন্দুতে চার্জ আছে ওই জিনিসটা, ওই বস্তুটাকে বলা হয় কি? বিন্দু চার্জ। অতি ক্ষুদ্র আকারে চার্জিত বস্তুকে বলা হয় কি? বিন্দু চার্জ। আপনারা এখানে চাইলে এখনো লিখতে পারেন, আর যদি বলেন না আমরা আগে বুঝবো তারপর লিখবো, সমস্যা নাই, আমি নোট করা আছে ওটা দিয়ে দেবো, আপনারা করে নেন, স্ক্রিনশট মারে নেন, ঠিক আছে। এই গেল হচ্ছে বিন্দু চার্জ। আচ্ছা, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে চার্জ কি? চার্জ একটু হয়ে তো পড়ছে যে বিন্দু চার্জ। এখন বলছে যে বিন্দু চার্জটা বুঝছেন, পড়ছেন। এখন চার্জটা কি? চার্জ কি? এগুলো হচ্ছে ছোটবেলার পড়া, তো আমরা অনেক বছর প্র্যাকটিস করার না কারণ হয়তো অনেকে ভুলে গেছি, ঠিক আছে। আচ্ছা, মৌলিক কণাসমূহ আপনারা তো জানেন। মৌলিক কণাসমূহ কি বলতে পারবেন? মৌলিক কণাসমূহ আমি আগে লিখি। মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বা চার্জ বলে। মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বা কি বলে? চার্জ বলে। মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বা কি বলা হয়? চার্জ বলা হয়, ঠিক আছে। মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আদান বা চার্জ বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে মৌলিক কণাসমূহ কি? আপনারা জানেন যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেগুলো আছে এগুলাকে বলা হয় মৌলিক কণিকা, ঠিক আছে। এগুলো হচ্ছে মৌলিক কণিকা। তো এই যে কণিকাগুলো আছে, এই কণিকাগুলোর যে বৈশিষ্ট্যমূলক ধর্মটা, ইলেকট্রনের চার্জ আমরা জানি, তারপর প্রোটনের চার্জ আছে ওটাও জানি, নিউট্রনের চার্জ আছে ওটাও জানি। তো এইগুলোর যে চার্জ আছে অর্থাৎ যে বৈশিষ্ট্যমূলক যে ধর্মটা, অর্থাৎ এই ফোটনের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের কারণে যে ফোটনটা যে ধর্ম প্রদর্শন করে, বা ইলেকট্রনের ক্ষেত্রে সেম, ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলো যে ধর্মকে প্রদর্শন করে, তাহলে ওই জিনিসটাকে বলা হয় কি? আদান বা চার্জ। তাহলে চার্জকে আশা করি বুঝছেন।
এগুলো মুখস্থ করা কিন্তু আমি মনে করি এগুলো মুখস্থ করার দরকার না। অনেকে বলে যে ক বিভাগ মুখস্থ করব, আমি আমার মতে যে এগুলো মুখস্থ না করে যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে আপনার এটা আরও বেশি কাজে আসবে। আপনার একটা হচ্ছে যে আপনার এগুলা মনে থাকবে, অনেক দিন যাবত মনে থাকবে, আর হচ্ছে যে আপনি বুঝে বুঝে বলতে পারবেন। ভবিষ্যতে যদি আপনারা ক্লাস করেন বা কিছু করেন তাহলে আপনারা এগুলো বোঝাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে এগুলা এই দুইটা জিনিস, চার্জ কি আর একটা হচ্ছে বিন্দু চার্জ কি, এই দুইটা গেল। আচ্ছা এবার হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে চার্জের কোয়ান্টায়ন চার্জের কোয়ান্টায়ন কি? আচ্ছা আমরা অনেকে পড়ছিলাম যে কেমিস্ট্রির মধ্যে যে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, তো এটা কিন্তু কোয়ান্টাম সংখ্যা না, আবার দেখবেন কিন্তু এটা হচ্ছে কোয়ান্টায়ন কি, চার্জের একটা কোয়ান্টায়ন আছে, ওই জিনিসটা কি? আচ্ছা তো কোয়ান্টায়ন হচ্ছে যে দেখেন যে আমি একটু আগে বলছিলাম যে সকল জগতে যত বস্তু আছে সকল বস্তুই কি চার্জিত বস্তু, ঠিক আছে। তো এটা করার আগে একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা আমি আগে উত্তরটা লিখি তারপর বুঝাবো। সকল চার্জিত বস্তুর মধ্যে বিদ্যমান চার্জই ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্রা, অর্থাৎ ইলেকট্রনের চার্জের গুণিতক মাত্রা। জগতে চার্জের কখনোই ভগ্নাংশ হয় না। আচ্ছা কি বলছি দেখেন, জিনিসটা হচ্ছে যে জগতে যত বস্তু আছে এগুলা সবই হচ্ছে কি চার্জিত। এখন যে চার্জের কোয়ান্টাম এটা কি বলছে? আচ্ছা বলছে যে সকল চার্জিত বস্তুর মধ্যে বিদ্যমান চার্জে ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্র, অর্থাৎ ইলেকট্রনের চার্জের গুণিতক হবে। জগতের চার্জের মান কখনোই ভগ্নাংশ হয় না। এটা তো হয়তো বা জানেন যে চার্জ যেগুলো আছে এগুলো কখনোই কি হয় না, ভগ্নাংশ হতে পারে না। ভগ্নাংশটা কি আপনারা তো এটা জানেন, যেমন 2/3, 3/2, ঠিক আছে, এরকম ভগ্নাংশ কখনোই চার্জটা কি হবে না, মানটা কখনোই ভগ্নাংশ হয় না, ঠিক আছে। আচ্ছা এখন এখানে বলছে যে সকল চার্জিত বস্তুর মধ্যে বিদ্যমান চার্জ। তাহলে এখন যদি একটা বস্তু আমি নিই, যদি আমি এখানে নিই, দেখেন যে লিখি, যদি এটা ধরেন একটা বস্তু, ঠিক আছে, ধরেন এখানে বলছে যে সকল চার্জিত বস্তু, আমি একটা নিয়ে করতেছি, তাহলে এটা হচ্ছে চার্জিত বস্তু, ঠিক আছে। তাহলে এই চার্জিত বস্তুর মধ্যে যে বিদ্যমান চার্জটা রয়েছে, ঠিক আছে, এই চার্জিত বস্তুর মধ্যে যে বিদ্যমান চার্জটা রয়েছে সেই চার্জটা হচ্ছে ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্রা। এর ভেতরে যতগুলো চার্জ আছে এই চার্জগুলো হচ্ছে কি ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্র। এখন কত হয়েছে যে এটার চার্জটা আমরা জানি যে এটার ভিতরে চার্জ কার সাথে তুলনা করছে, ক্ষুদ্রতম চার্জের গুণিতকের সাথে তুলনা করছে। তো ক্ষুদ্রতম চার্জটা কি? ক্ষুদ্রতম চার্জ হচ্ছে আপনার যে ইলেকট্রন আর প্রোটনের যে চার্জটা আছে, ঠিক আছে, জগতে ইলেকট্রন প্রোটনের যে চার্জগুলো আছে ওগুলোকে আমরা ক্ষুদ্রতম চার্জ বলি, অর্থাৎ ওগুলোর যে চার্জের মান ওটাকে আমরা ক্ষুদ্রতম বলি। তাহলে এই পৃথিবীতে যত সকল, অর্থাৎ পৃথিবীতে সকল চার্জিত বস্তুর মধ্যে বিদ্যমান যে চার্জগুলো সেই চার্জগুলো হবে ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্রা,
তো পরের লাইনে আমি বলছি যে দেখেন পরের লাইনে বলছি যে অর্থাৎ ইলেকট্রনের চার্জের গুণিতক হবে, যেহেতু বলছে যে ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্র। তো ক্ষুদ্রতম চার্জ মানে কি ইলেকট্রনের চার্জ বাকি প্রোটনের চার্জ। আপনি যদি এখানে বলেন যে আমি প্রোটন দিব, হ্যাঁ হবে, সমস্যা নাই। ক্ষুদ্রতম চার্জের গুণিতক মাত্র অর্থাৎ ইলেকট্রনের চার্জের গুণিতক হবে। তারপর বলছি যে জগতের চার্জের কখনোই ভগ্নাংশ, চার্জের মান কখনোই কি হবে না, ভগ্নাংশ হবে না। হ্যাঁ, এটা আমি আগে দিয়ে বলছি। তো এই যে ব্যাখ্যাটা, এই যে বলছে পুরোটা জিনিস, এই পুরোটাকে বলা হয়, অর্থাৎ এটাকে বলে কি চার্জের চার্জের কোয়ান্টায়ন। ঠিক আছে, চার্জের কোয়ান্টায়ন। এই গেল 3টা প্রশ্ন। দেন হচ্ছে আরেকটা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে চার্জের সংরক্ষণ সূত্র কি, সংরক্ষণ সূত্র কি। ঠিক আছে, তো আমরা যে পড়ছিলাম যে কাজক্ষমতা শক্তির মধ্যে বা বিভিন্ন অধ্যায় পড়ছিলাম এসএসসির মধ্যে যে সংরক্ষণশীলতার সূত্র, নিত্যতার সূত্র, অর্থাৎ সংরক্ষণকে আমরা নিত্যতা বলি। ঠিক আছে, তো চার্জের সংরক্ষণ সূত্র কি বা যদি বলি চার্জের নিত্যতার সূত্র কি, তো সব যেহেতু ওই যে অধ্যায়গুলোতে পড়ছিলাম যে শক্তির সংরক্ষণশীলতার সূত্র, মানে বোঝা যাচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা আছে এক জায়গায় একটা বিন্দুতে, ঠিক তেমনি চার্জেরও কি আছে, সংরক্ষণ সূত্র রয়েছে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে যে এই জিনিসটা কাকে বলে আমি ওইটা লিখি, তারপর বুঝাবো। অর্থাৎ সূত্রটা কি ওটা লিখি। আচ্ছা, ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয় না। চার্জ বিনিময় করে মাত্র, এবং এদের মোট চার্জের পরিমাণ অপরিবর্তিত থাকে। এটাকে বলা হয় কি চার্জের সংরক্ষণশীলতার সূত্র। আছে যাক আমি লিখি নেই, সমস্যা নেই, আমি লাস্টে দিয়ে দিব নোট, আপনারা এখান থেকে দেখবেন সম্পূর্ণ লেখা আছে, এখানে সব সুন্দর করে লেখা আছে। তো এগুলো জাস্ট বুঝাইতেছি আমি আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা, ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয়। ঠিক আছে, সৃষ্টি হয় না, ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয় না। এখন কথা হচ্ছে যে অনেকে মনে করে যে দুইটা বস্তুর মধ্যে চার্জ আছে আমরা জানি, তো অনেকে বলে যে মনে করে যে দুইটা বস্তুকে যখন আমরা ঘর্ষণ করবো, একটা একটার সাথে ঘর্ষণ করব, তখন এখানে চার্জ সৃষ্টি হবে, বা অনেকে বলে যে চার্জ কি হবে, ধ্বংস হয়। ঠিক আছে, তাহলে আজকে এই কথাটা মনে রাখবে যে চার্জ কখনোই ধ্বংস হয় না, চার্জ কখনোই সৃষ্টি হয় না। চার্জ শুধুমাত্র বিনিময় ঘটে। বিনিময়টা কি, অর্থাৎ দুইটা বস্তু যদি হয়, এই দুইটা বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করা হয়, তাহলে এইটার চার্জ এখানে যাইতে পারে বা এটার চার্জ এখানে যাইতে পারে, অর্থাৎ এখান থেকে যে এখানে গেছে বিনিময় করছে। ঠিক আছে, এখানে ছিল এখানে গেল, তাহলে বিনিময় করছে। তাহলে এই দুইটা বস্তুর মধ্যে যদি আমরা ঘর্ষণ করি, ঘর্ষণ করলে এখানে চার্জ সৃষ্টিও হবে না, নতুন চার্জ ধ্বংস হবে না, এখানে কি হবে, বিনিময় ঘটবে। ঠিক কি ঘটবে, বিনিময় ঘটবে। ঠিক আছে, আমরা এটা জানি যে পজিটিভের সাথে যদি নেগেটিভ আনি, আপনার এসএসসির মধ্যে যে চলতরিত যে অধ্যায়গুলো আছে, ওইখানে এই জিনিসগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা যারা পড়ছেন তারা তো জানেন জিনিসগুলো কি, পজিটিভের সাথে নেগেটিভ আনলে বা একটা আহিত বস্তু করে, একটা পরিবাহককে আহিতকরণ করে তার পাশে যদি ধনাত্মক চার্জের কোনো বস্তু আনা হয়, তাহলে ওটা কিভাবে কাজ করে, কিভাবে আকর্ষণ করে, বিকর্ষণ করে, এগুলো আশা করি আপনারা পড়ছেন। ঠিক আছে, তো ওগুলো এখানে আর বলবো না। তো এখানে হচ্ছে যে ঘর্ষণের ফলে, এই কারণে বলছে যে ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয় না, চার্জ বিনিময় করে মাত্র। এবং এই যে বিনিময় করার পর এদের যে মোট চার্জ সেটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ঘর্ষণের আগে যে চার্জটা হবে, ঠিক আছে, ঘর্ষণের আগে যে চার্জের পরিমাণ থাকবে, ঘর্ষণের পরেও তাদের মোট চার্জের পরিমাণ কি থাকবে, অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। ঘর্ষণের আগে আছে, পরেও সেম।
ঠিক আছে। এই যে জিনিসটা এটাকে আমরা বলি কি সংরক্ষণ সূত্র। সংরক্ষণ আসলে বুঝতে হবে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবসময় সমান হয়। তার লেফট হ্যান্ড সাইডকে যদি আমরা সংঘর্ষের আগে হিসাব করি, রাইট হ্যান্ড সাইড যদি আমরা সংঘর্ষের পর হিসাব করি, তাহলে এগুলো সবসময় কি হবে সমান হবে। যদি এরকম কোনো কিছু ঘটে তখন আমরা এটাকে বলি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, শক্তির সংরক্ষণশীলতার সূত্র, চার্জের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, সংরক্ষণ আসে এগুলোর ক্ষেত্রে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝছেন। ওকে, এবার হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে যে আপনারা এটা পড়ছিলেন যে 1 কুলম্ব কাকে বলে। ঠিক আছে, 1 কুলম্ব কাকে বলে। আচ্ছা, কুলম্ব জিনিসটা কি আমরা অনেকেই জানি যে চার্জ। আচ্ছা, চার্জকে কি দ্বারা প্রকাশ করে? চার্জকে কিউ দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, এই চিত্রটা আপনার পড়ছেন চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে, চার্জের একক কি? কুলম্ব। এখন কুলম্ব তো আমরা জানি কুলম্বকে কি দ্বারা প্রকাশ করে? সি দ্বারা প্রকাশ করে। এখন কুলম্ব তো আমরা জানি কি, এখন বলছি যে 1 কুলম্ব কাকে বলে। তাই 1 কুলম্ব কাকে বলে এরকম সংজ্ঞা অনেকে টেকনিক খাটে জিনিসটা বাইর করে। কিভাবে বাইর করে? সূত্র দিয়ে বাইর করে। সূত্রের মধ্যে সবগুলো মান বসাই দেয়, বসাই দেওয়ার পর এখান থেকে সংজ্ঞাটা লিখে দেয়। তো আবার যেগুলো যারা পারে না, তো যারা ভুলে গেছেন, পারে সবাই হয়তো বা ভুলে গেছে, তাদের উদ্দেশ্যে জিনিসটা বুঝছি আমি। আচ্ছা, আগে আমি সংজ্ঞাটা লিখি। শূন্য স্থানে দুটি সমমানের চার্জকে 1 মিটার দূরে রাখা হলে পারস্পরিক তড়িৎ বলের নাম হয়, তাহলে সেই পরিমাণ প্রতিটি চার্জকে 1 কুলম্ব চার্জ বলে। তাহলে বলছে যে শূন্যস্থানে যদি দুটি সমমানের চার্জকে 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে পারস্পরিক তড়িৎ বলের মান যদি এটা হয়, তাহলে সেই পরিমাণ প্রতিটি চার্জকে কি হবে? 1 কুলম্ব চার্জ বলে। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে সূত্রের মাধ্যমে সংখ্যাগুলো বাইর করা যায়। এখন সূত্রটা কি? আমরা জানি যে দুইটা আধান বা চার্জকে যদি এই কোনো একটা দূরত্বে রাখা হয়, দূরত্বে রাখা হলে তাদের বিপরীতে বা তাদের দিকে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল, বিকর্ষণ তড়িৎ বল কাজ করে। ঠিক আছে, তো তখন সেই ক্ষেত্রে সেই সূত্রটা হচ্ছে যে F is equal to K into Q1 Q2 by R square। মনে পড়ছে আপনারা হয়তো অনেকে এটা দেখলে মনে পড়ে যাবে যে সূত্রটা আপনারা করছে যে F is equal to হচ্ছে K into Q1 Q2 by R square। এটা কিভাবে আসছে? ধরুন দেখেন, এটা যদি একটা আধান হয় Q1, এটা আরেকটা আধান Q2, তাহলে এটা সংযোগের সরলরেখা। ঠিক আছে, এটা সংযোগ, অর্থাৎ এই দুইটা আধান ধরেন আপনার আর দূরত্বে রাখা হয়েছে, অর্থাৎ এই আধান থেকে এই আধান দূরত্ব কত? আর মিটার। ঠিক আছে, বা সেন্টিমিটার যেটাই হবে। তো এই দুইটা আধানের সংযোজক সরলরেখা, অর্থাৎ এই সরলরেখা দ্বারা দুইটা কি করছে? সংযোগ করছে। এই সরলরেখা দ্বারা দুইটা আধান পরস্পর কি করছে? সংযোগ করছে। তাহলে এই সংযোগের সরলরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আকর্ষণ করলে সেক্ষেত্রে আকর্ষণ বল, এটা যদি এটাকে বিকর্ষণ করে সেক্ষেত্রে বিকর্ষণ বল। সেম সূত্র একটাই, আকর্ষণ বল হোক বিকর্ষণ বল হোক, সূত্র কিন্তু F is equal to K into Q1 Q2 by R square। ঠিক আছে, তো এখানে যদি একটা আধান দুইটা আধানের মান দেওয়া থাকে এবং আরটা দেওয়া থাকে, আর K এর মান যেটা, এটা হচ্ছে মুখস্থ K is equal to। আচ্ছা, তাহলে K is equal to আমরা লিখতে পারি যে 4/5 epsilon naught। ঠিক আছে, এটার মান আছে, এটার মান হচ্ছে আপনার মানটা হচ্ছে কত?
এটার মান হচ্ছে আপনার 9 × 10⁹9, ঠিক আছে। এটার মান হচ্ছে এটা, কে এর মান হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার দেখেন, তাহলে দুইটা আদানকে যদি আর মিটার দূরত্বে রাখা হয়, তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করে, আকর্ষণ বল বা বিকর্ষণ বল, তখন সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এটা। তাহলে এই সূত্র থেকে আমরা কিন্তু এই সংখ্যাটা লিখতে পারি। দেখেন, শূন্যস্থানে যদি সমমানের চার্জকে, অর্থাৎ Q1 যদি Q2 হয়, ঠিক আছে, অর্থাৎ এটার যে মান এটা সেম মান, দুইটা সমমান। শূন্যস্থানে যদি সমমানের চার্জকে 1 মিটার দূরত্বে রাখা হবে, অর্থাৎ 1 মিটার দূরত্বে যদি রাখা হয়, অর্থাৎ এখানে 1 মিটার ধরলাম, তাহলে 1 মিটার দূরত্বে রাখা হলে পারস্পরিক বলের মান, তড়িৎ বলের মান, অর্থাৎ এখানে যে তড়িৎ বলটা সৃষ্টি হয়েছে, আমি একটা বলছি যে এফটা, সেই এফটার মান যদি 9 × 10⁹9 হয়, তাহলে সেই পরিমাণ প্রতিটি চার্জকে কী বলা হয়? 1 কুলম্ব বলা হয়। ক্যালকুলেশন করে দেখবেন যে এখান থেকে কী হয়, 1 কুলম্ব বের হয়, ঠিক আছে। চার্জের মান 1 কুলম্ব বের হয়। তাহলে এই কারণে বলছি যে সেই পরিমাণ প্রতিটি চার্জকে কী বলে? 1 কুলম্ব চার্জ বলে। এই গেল 5 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বারটা দেখেন। 6 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার ইটা নটের মান কত? ইটা নটের মান কত? ইটা নটের মান কত? এরকম একটা প্রশ্ন আসে। ইটা নটের মান হচ্ছে, আপনারা দেখুন, ইটা নটের যে কত হচ্ছে 8.854 × 10⁻12। এটা হচ্ছে মান। আর এখানে এককও আসে, অনেক সময় এককটা আসে, এককটা দেখেন, এককটুকু মনে রাখবেন, কারণ এটার একক আর একটা আছে, ওইটার একক কিছুটা মিল আছে, দেখাবো আমি দাঁড়ান। এই ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আপনার ইটা নটের মান। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন এরকম আসে যে তড়িৎ প্রবেশ্যতার একক কি? ঠিক আছে, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে তড়িৎ প্রবেশ্যতার একক কি? তাহলে এই যে এককটা, এটা হচ্ছে তড়িৎ প্রবেশ্যতার একক, অর্থাৎ C² n−1 m²2। এটা হচ্ছে কি তড়িৎ প্রবেশ্যতার একক। এরপর হচ্ছে 8 নাম্বারটা, যে মুক্ত চার্জ কি? মুক্ত চার্জ কি? আমি আগে লিখি, সংজ্ঞাটা লিখে তারপরে বুঝাবো। আবেশের ধরুন কোনো পরিবাহীর দূরতম প্রান্তে আবিষ্ট আদানকে মুক্ত চার্জ বলে, ঠিক আছে। আচ্ছা, আবেশের ধরুন কোনো পরিবাহীর দূরতম প্রান্তের আবিষ্ট আদানকে কি বলা হয়? মুক্ত চার্জ বলা হয়। এখন কথা হচ্ছে যে আবেশটা কি, ঠিক আছে, আবেশটা কি, এবং আবেশটা বুঝতে হলে আবার বুঝতে হবে যে আহিতকরণটা কি, ঠিক আছে। আপনারা যারা স্থিতরিত করছেন তারা হয়তো এগুলো জানেন, আর যারা করছেন হয়তো বা ভুলে গেছেন, তো তাদের উদ্দেশ্যে একটু কথা এখানে বলতে হবে যে আবেশটা কি, ঠিক আছে, আবেশ জিনিসটা কি। আচ্ছা, তো আবেশটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আবেশ জিনিসটা হচ্ছে আবেশ জিনিসটা হচ্ছে যে যদি একটা আহিত বস্তুকে যদি একটা পরিবাহের কাছে আনা হয়, তো পরিবাহের কাছে আনলে যদি পরিবাহীটাকে যদি সাময়িক সময়ের জন্য কী করা, আহিতকরণ করা হয়, ঠিক আছে। কারণ এটা হচ্ছে একটা আহিত বস্তু, ঠিক আছে। এই আহিত বস্তুকে যদি একটা পরিবাহের সামনে আনা হয়, তখন এটার সাহায্যে যে এটাকে সাময়িকভাবে কী করা হয়, আহিতকরণ করা হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আবেশ। সেটাকে বলা হয় কি? আবেশ। এই জিনিসটাকেই বলা হয় আবেশ। এখন আবেশটা বলছি, এখন আহিতকরণ বস্তুটা কি ওটা বুঝতে হবে, ঠিক আছে। আহিতকরণ বস্তুটা কাকে বলে? আহিতকরণ বস্তু বা অনেকে বলে তড়িতাহিত বস্তু, ঠিক আছে, বা তড়িৎগ্রস্ত বস্তু। তো আহিত বস্তু হচ্ছে যে সকল বস্তুতে চার্জের সঞ্চার হয়, অর্থাৎ এই একটা বস্তু, ঠিক আছে, এই একটা বস্তুর মধ্যে চার্জের সঞ্চার হওয়া মানে কি? অর্থাৎ সঞ্চিত থাকা শক্তি বা চার্জ কি থাকা? সঞ্চিত থাকা। অর্থাৎ এই বস্তুর মধ্যে যদি চার্জ কি হয়? সঞ্চার হয়, ঠিক আছে, সঞ্চার হয়, তখন সেই সকল বস্তুকে আমরা কি বলবো? আহিতকরণ বস্তু বলবো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে এতগুলো কথা বলার দরকার হচ্ছে, যেখানে আবেশ জিনিসটা আসছে, তো আবেশটা করতে হলে আবার আহিতকরণ হয়। কারণ আবেশ হচ্ছে যে আহিতকরণ, একটা বস্তুকে একটা পরিবাহের সামনে আনলে পরিবাহীটাকে আহিতকরণ করাকে বলে আবেশ। আহিতকরণ বস্তুটা আবার কি? আহিতকরণ বস্তুটা হচ্ছে যে সকল বস্তুতে চার্জ কি থাকে? সঞ্চার হয়, সেগুলো হচ্ছে কি আহিতকরণ বস্তু,
তাহলে মুক্ত চার্জটা কি বলছে, আবেশের দরুন কোনো পরিবাহীর দূরতম প্রান্তে, অর্থাৎ আবেশ করছে, হ্যাঁ একটা পরিবাহীকে আবেশীকরণ করছে, ধরেন এটা হচ্ছে পরিবাহী, এটাকে আবেশীকরণ করছে, তো এই পরিবাহী যে দূরতম, ধরেন এটা যদি নিকটতম বিন্দু হয়, বড় করে রাখি, এটা যদি নিকটতম বিন্দু হয়, এটা দূরতম বিন্দু ধরলাম, ধরেন এটা একটা ধরলাম, তাহলে এই দূরতম প্রান্তের যে আবিষ্ট যে আধানটা, অর্থাৎ এগুলোর মধ্যে তো অসংখ্য চার্জ আছে, এই পরিবাহের মধ্যে অসংখ্য চার্জ আছে না, নিকটতম প্রান্তেরটা বাদ দূরতম যে প্রান্ত আছে, সেই দূরতম প্রান্তে যে চার্জটা আছে, এই চার্জটা যে আবিষ্টকরণ যে চার্জটা, এটাকে আমরা বলবো কি মুক্ত চার্জ, অর্থাৎ দূরতম প্রান্তের আবিষ্টকরণ চার্জকে বা আদানকে আমরা কি বলবো, মুক্ত চার্জ বলবো, ঠিক আছে। এটা হচ্ছে এটা লাস্ট, যেটা লাস্ট আর 9 নাম্বারটা, সেটা হচ্ছে যে তড়িৎ মাধ্যমের মাধ্যমাঙ্ক কি, ঠিক আছে, তড়িৎ মাধ্যমের মাধ্যমাঙ্ক কি। তাহলে এখান থেকে আপনি জাস্ট অনুপাতটা মনে রাখবেন যে এই মাধ্যমাঙ্ক সমস্যা দেখা খারাপ হলে সমস্যা না, আমি এগুলো নোট দিয়ে দিব, আপনারা একটু বুঝেন। তাহলে কোনো মাধ্যমের, তাড়াহুড়া করতেছি কারণ আজান দিচ্ছে, এখন নামাজ পড়তে হবে, বুঝছেন, কারণ বেদন মাধ্যমাঙ্ক হচ্ছে বেদন যোগ্যতা, আরেকটা হচ্ছে যে শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা, এটারও যে অনুপাত, অর্থাৎ কোনো মাধ্যমের বেদন যোগ্যতা, মাধ্যম যে কোনো মাধ্যমে হোক, ঠিক আছে, তাহলে কোনো মাধ্যমের বেদন যোগ্যতা বাই হচ্ছে শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা, এটার যে অনুপাতটা সেটা হচ্ছে কি তড়িৎ মাধ্যমের মাধ্যমাঙ্ক। এখন কথা হচ্ছে বেদন যোগ্যতাটা কাকে বলে, বেদন যোগ্যতাও আপনারা এটা অনেকে জানেন যে জিনিসটা হচ্ছে যে যদি শূন্য মাধ্যম, অর্থাৎ কোনো মাধ্যমের এটা একটা অনুপাত, বেদন যোগ্যতা আপেক্ষিক বেদন যোগ্যতা আর কি, কোনো মাধ্যমের যে তড়িৎ বল বাই হচ্ছে যে শূন্য মাধ্যমের তড়িৎ বল, ঠিক আছে, তড়িৎ বল, এই যে অনুপাতটা সেটা হচ্ছে বেদন যোগ্যতা। এখন এখানে কথা আছে যে কোনো মাধ্যমে যে তড়িৎ বলটা বার করছি, কোনো মাধ্যমের তড়িৎ বলটা বায়ু মাধ্যম হোক, শূন্য মাধ্যম বায়ু মাধ্যম হোক, কাঁচ মাধ্যম হোক, যে কোনো একটা মাধ্যম হোক, ঠিক আছে। তো এই মাধ্যমে যে আদানগুলো নিব, সেই আদানগুলো সম মানে হতে হবে, অর্থাৎ Q1 = Q2 হতে হবে। সেম এটার ক্ষেত্রে এই যে মানগুলো এগুলো এখানেও নিতে হবে, অর্থাৎ শূন্য মাধ্যমে সেম মান নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ এই মান যেগুলো এগুলো শূন্য মাধ্যমে নিতে হবে। সেম যে আরটা দূরত্বটা সেটাও সেম, এখানে যদি 1 মিটার হয় তাহলে এখানে কী হতে হবে, 1 মিটার নিতে হবে, ঠিক আছে। তাহলে যে কোনো মাধ্যমে যে তড়িৎ বলটা, সেই তড়িৎ বলটা বাইর করতে হলে আমাদের এই মানগুলো লাগবে। সেম শূন্য মাধ্যমে যে তড়িৎ বলটা, এগুলো বাইর করতে হলে আমাদের কি সেম মান দরকার হবে। এগুলো বাইর করার পর যে অনুপাতটা করবো এটা হচ্ছে কি বেদন যোগ্যতা, আমরা এটাকে বলি আপেক্ষিক বেদন যোগ্যতা। এই হচ্ছে আজকের ক বিভাগের যে যতগুলো প্রশ্ন আসছে বা আসবে ইম্পর্টেন্ট, সেগুলো আমি আজকে করাই দিচ্ছি আপনাদেরকে। আশা করি কোনো সমস্যা হবে না, যেগুলো করাইছি A to Z আমি কিন্তু সব বুঝেছি। তারপরে আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে এখানে নিচে কমেন্ট করবেন, ঠিক আছে, কমেন্টে বলে দিবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সমস্যা নেই, আপনি যদি কোনো কিছু জানতে চাই আপনারা আমাকে দরকার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, সমস্যা নেই। তো আজকে বলছিলাম যে একটু আগে বলছিলাম যে আমি প্রথমে বলছিলাম যে ক বিভাগ করাবো, খ বিভাগ করে খ বিভাগের একটা ক্লাস ওইটা করাবো, বাট এখন একটু সময়ের কারণে করাতে পারি না। সো ক বিভাগ যেগুলো করেছি এগুলো আপনারা করবেন, সুন্দর করে বুঝেছি, এগুলো বুঝবেন, বুঝার পর সুন্দর করে এগুলো নোট করে রাখবেন। নোট করে রাখলে আপনারাই দেখবেন পরীক্ষার সময় আপনাদের এগুলো কাজে আসবে। দেখবেন এখন যদি বুঝে পড়েন, পরীক্ষা হয়তো বা 2 মাস বা 3 মাস পরে হবে বা যেটাই হোক, তো তখন এই নোটগুলো যখন আপনারা দেখবেন তখন আপনাদের এগুলো মনে চলে আসবে, ঠিক আছে, যেগুলো আপনারা পড়ছেন বুঝছেন, ঠিক আছে। সো নোটগুলো করবেন, মেন কিন্তু আমার হচ্ছে আপনার নোটটা করবেন, এগুলো করবেন আগে করে দেন নোটটা করবেন, ঠিক আছে। আচ্ছা আমি ইয়াটা দিব, এখন আপনারা এগুলো স্ক্রিনশট করে রাখবেন, ঠিক আছে, ইউজ করে মারবেন, ইউজ করে রাখবেন। আচ্ছা এই হচ্ছে যে আমি আজকে যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে এতক্ষণ ধরে পড়াইছি, যেগুলা বুঝেছি এগুলা, ঠিক আছে, দেখেন সুন্দর করে প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। আমি এই কারণে আগে বলছিলাম যে আপনাদের বইয়ের দরকার হবে না, ঠিক আছে, যারা বই কিনে নাই তাদের যদি আমার এই ক্লাসটা যদি করে, এই ক্লাসগুলো যদি করে তাদের বইয়ের দরকার হবে না। আমি সুন্দর করে প্রশ্ন করে লিখে দিছি, অ্যান্সারও দেওয়া আছে, এমনকি দেখেন আপনার যে বোর্ড আছে, হ্যাঁ পাশে কিন্তু বোর্ড সংখ্যা দিয়ে দিচ্ছে যে কোনটা কোন সালে আসছে। এই জাবি 2009, 2013, এবং দেখেন এই যে 99%, 99% দেওয়া আছে, এগুলো হচ্ছে যে পরীক্ষার সময় হয়, এগুলা মাস্ট পড়ে যেতে হবে, ঠিক আছে, এগুলা থেকে আসতে পারে।
99% যেগুলা পাশে দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে পরের পৃষ্ঠা যেগুলা, এই দেখেন এগুলা, এখানে দেখবেন যে কিছু কিছু আছে 50%। 50% হচ্ছে যে এগুলা আপনারা মানে ইম্পর্টেন্ট কম আর কি, যে 50-50 আসতে পারে, নাও আসতে পারে। অর্থাৎ আপনার যদি সময় না থাকে পরীক্ষার সময়, তাহলে আপনারা এগুলা দরকার স্কিপ করে যেতে পারেন। বাট আমার মতামত হচ্ছে, আমার ইয়ে হচ্ছে যে আপনারা এগুলা করবেন, ঠিক আছে, এগুলা করবেন, কারণ বলা যায় না এগুলো আসতে পারে, ঠিক আছে। এগুলোর মধ্যে কিছু কিছু আছে আপনার নন মেজরে আসছে, এই কারণে আমি কি করছি 50% দিয়ে রাখছি। এই হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠার যে ইয়াগুলা, প্রশ্নগুলো, এগুলা স্ক্রিনশট করেন। আর আগেরগুলো আশা করি স্ক্রিনশট করছেন। আচ্ছা, এই হচ্ছে আজকের পড়া। আজকে আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে ক্লাসটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাকে ফুল সাপোর্ট করবেন যেন আমি পরবর্তীতে সমস্ত ক্লাস সুন্দরভাবে করতে পারি, দিতে পারি, আর আমি যেন সুস্থ থাকতে পারি, ঠিক আছে। সবাই আমার জন্য